আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির জানাজা শেষ হয়েছে, দাফনও শেষ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি আছে তার পাশেই তাকে দাফন করা হয়েছে। এর আগে জাতীয় সংসদ চত্বরে যখন তার জানাজা হয়, আমার ধারণা যে স্মরণকালে এত বড় জানাজা, এত বেশি বিপুল সমাবেশ সম্ভবত অপর কোনো জানাজায় বাংলাদেশের মানুষ দেখেনি। সবই ভালো হয়েছে। একটু খটকা ছিল, একটু অস্বাভাবিক একটা দৃশ্যও ছিল যে জানাজা শেষ হওয়ার পর ওখান থেকে একটা বড় সংখ্যক মানুষ দৌড়ে জাতীয় সংসদে ঢোকার চেষ্টা করেছে। এটা দেখতে একটু খারাপ লেগেছে, কারণ তারা আপনারা সবাই জানাজায় এসেছেন, শরীফ ওসমান হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করতে এসেছেন, তো দৌড়ে সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে কেন? এই মানসিকতাগুলি না আমাদেরকে দূর করতে হবে। আমরা আসলে কি চাই? শোকার্ত মানুষ থাকবে শোকার্ত মানুষের মতো, উচ্ছৃঙ্খলতা কেন দেখাবো আমরা? যোগ সেটা ব্যাপার না। তারপরেও এগুলো অনেক লোক থাকলে হয়, এরকম হতেও পারে। কিন্তু যে জিনিসটা আমার আলোচনার বিষয়, যেটা আমি গত দুদিন ধরেই বলা শুরু করেছিলাম, এবং শরীফ ওসমান হাদি দিন গুলিবিদ্ধ হলেন তারপরের দিন থেকে আমি বলছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি চলছে। দেশের অভ্যন্তরে রাজনীতি চলছে, দেশের বাইরেও রাজনীতি চলছে। নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি বিভিন্ন জনের। আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, এবং আমি বলেছি যে জিনিসটা সবচেয়ে বড় কাজ হলো, সবচেয়ে প্রথম কাজ হলো তার যিনি গুলি করেছেন তাকে, সেই লোককে ধরা। সেই লোককে ধরতে পারলে আমরা পেছনের লোকগুলিকে ধরতে পারবো, আমরা কারণটা জানতে পারবো। এ ধরনের ঘটনা কেন ঘটলো এটা কারণটা জানা খুব জরুরি। তা না হলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে, অদৃশ্য থেকে যাবে। আমার ভালো লেগেছে যে ইনকিলাব মঞ্চ, তার সঙ্গে যারা আছেন এখনও শরীফ ওসমান হাদির পরে, আমার কাছে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটা বোধহয় ভালোভাবে অগ্রসর হচ্ছিল। এই জন্য মনে হয়েছে যে এখন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা বড় দাবি করেছেন, এবং সেই দাবিটা কি? তারা দাবি করেছেন যে 24 ঘন্টা তারা একটা আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বিষয়ক যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছে, প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী আছেন খুদা বক্স চৌধুরী, তাদের দুজনকে। এখন হয়তো আপনারা বলবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিলেই তো হয়, আবার খুদা বক্স চৌধুরীকে দিতে হলো কেন? না, দিতে হলো, দেওয়াটা দরকার ছিল। এই কারণে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্বন্ধে খোঁজখবর রাখেন, যারা বাংলাদেশের পুলিশ বিভাগ সম্পর্কে খোঁজখবর রাখেন, এমন অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে যে কথাটা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সহজ সরল টাইপের মানুষ। সহজ সরলতা কোনো যোগ্যতা নয় এই ক্ষেত্রে, কিন্তু তবুও এটা ওনার বৈশিষ্ট্য। যা কাজ পুলিশ যা করে অথবা যা করে না, যেখানে অগ্রসর হয় অথবা যেখানে থেমে থাকে, এই সব কিছুই নিয়ন্ত্রণ করেন আসলে এই খুদা বক্স চৌধুরী। এর কারণও আছে। এই ভদ্রলোক তো একসময় পুলিশেরই আইজিপি ছিলেন। পুলিশের এই সাবেক আইজিপিকেই তো প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী বানিয়েছেন এগুলিকে হেল্প করার জন্য, এবং এই জন্যই উনি বেসিক্যালি পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেন। এ ধরনের কথা অনেকের কাছ থেকে আমি শুনেছি। কাজেই এবার ওনাকে জবাবদিহিতার সামনে নিয়ে আসাতে আমার কাছে মনে হয়েছে যে ঠিক লোকটাকেই প্রশ্ন করা হয়েছে, ঠিক লোকটার কাছেই জবাব চাওয়া হয়েছে। এবং আমার মনে হয় এবার হয়তো কিছু হতেও পারে। 24 ঘন্টা আলটিমেটাম, ঠিক আছে, দেখি কি হয়। তারা কি বলেছে? তারা বলেছেন যে এই 24 ঘন্টার মধ্যে ধরতে হবে যে কারা হত্যাকারীকে ধরতে হবে এবং হত্যার কারণটা উদ্ঘাটন করতে হবে। এবং তারপর তারা আরও জানিয়ে, তারা খুদা বক্স চৌধুরীকে, ব্যক্তিগতভাবে খুদা বক্স চৌধুরীকেই তারা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা, যে গত এক সপ্তাহে পুলিশ কি কি কাজ করেছে তার হিসাবও জনগণকে দিতে হবে, প্রকাশ করতে হবে। মানে গত এক সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনী অথবা খুদা বক্স চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা এই ওসমান হাদির হত্যাকারীকে ধরার জন্য অথবা হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য কি কি কাজ করেছেন তার হিসাব তারা চেয়েছেন। আমি জানি না কি হবে,
তবে তারা এটাও বলেছেন যে 21শে ডিসেম্বর মানে রবিবার বিকেল 5:15 তারা আবার শাহবাগে মিলিত হবেন এবং এ সময়ে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হলো এবং কোন কোন পদক্ষেপকে তারা গ্রহণযোগ্য মনে করছেন, কোনটাকে মনে করছেন না, তার ব্যাপারে তারা পরবর্তী কর্মসূচি কী হবে সেটাও দেবেন। আমি আশা করব যে তাদের এই আলটিমেটাম সরকার সিরিয়াসলি নেবে, আর না নিলে যে আন্দোলনটা হওয়ার কথা সে আন্দোলনে সবাই যাতে থাকেন এই অনুরোধ আমি করব। এখন আমি আরেকটা কথা বলি, যে কথাটা নাকি বলা আমি দুদিন ধরে বলছিলাম ওটা নিয়েও, যে এই যে শরীফ ওসমান হাদি তার মৃত্যুকে কেন্দ্র করে এই যে মিডিয়াতে আক্রমণ করা, প্রথম আলোকে আক্রমণ করা, আচ্ছা ব্যক্তিগত জীবনে আমি আমি আবার বলেছি আপনাদেরকে যে শরীফ ওসমান হাদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল, যোগাযোগ ছিল, আমরা মাঝে মাঝে কথা বলতাম। আমি কিন্তু হাদিকে পছন্দ করতাম, আমি বারবার বলেছি পছন্দ করতাম। কেন করতাম তার একটা নমুনা আজকে আপনি দিচ্ছি, যে এই যে জুলাই আন্দোলনে যারা ছিলেন তাদের অনেকের মধ্যে আপনি দেখবেন এক ধরনের অ্যারোগেন্সি কাজ করেছে, কিন্তু হাদির অ্যারোগেন্সির মধ্যে পার্থক্য ছিল, সে যে কথাটা বলতো লজিক দিয়ে বলতো, এবং তার অ্যারোগেন্সির মধ্যে আমি অন্ধত্ব কম দেখেছি। উদাহরণ দেব বলি, এই যে আজকে পরশুদিন যেটা হলো যে আপনার প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হলো, ডেইলি স্টারে আগুন দেওয়া হলো, আপনাদের মনে আছে প্রথম আলোর সামনে একবার এই ধরনের কিছু মোল্লা টাইপের লোক জড়ো হয়েছিল ওই আমেরিকার নিউ ইয়র্কে থাকা পলাতক ব্যক্তিটার আহ্বানে, এবং তার সঙ্গে সেখানে এই যে প্যারিসের আরেকজন ছিল, তারা সেখানে জিয়াফতের আয়োজন করেছিল, জিয়াফত করবে। এই প্রসঙ্গে আপনারা কি মনে করতে পারবেন শরীফ ওসমান হাদি কি বলেছিলেন? আপনি ইউটিউবে যান, ইউটিউবে যে শরীফ ওসমান হাদির নাম দিয়ে বাংলায় লিখে প্রথম আলো লিখে আপনি সার্চ দেন, পেয়ে যাবেন। কি বলেছিল আমি সেটাকে আপনাকে একটু পড়ে শোনাই, আমি ওনার কাছ থেকে হুবহু নিয়েছি। তিনি প্রথম আলো প্রসঙ্গে বলেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা কি তাদের পক্ষে দাঁড়িয়েছি? আমি বলি না। আপনি পারলে প্রথম আলোর বিপক্ষে আরও 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা এই কথা বলেছি। এই হলো শরীফ ওসমান হাদি। এই মব করাটাকে উনি পছন্দ করেন নাই। যারা মব ক্রিয়েট করেছেন এভাবে একটা পত্রিকা সামনে দাঁড়িয়ে সেখানে জিয়াফত দিয়েছেন, গরু জবাই করার কথা বলেছেন, গরু জবাই করেছেন, এই প্রক্রিয়াটাকে, এই আচরণটাকে শরীফ ওসমান হাদি পছন্দ করতেন না, এবং সেটা যে করতেন না এটা উনি প্রকাশ্যে বলেছেন। অথচ তার মৃত্যুর পর তার এই মৃত্যুকে কেন্দ্র করে এই মব বাজরা এবার কোনো দাঁড়ায় নাই, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তো নিশ্চিত যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা শরীফ ওসমান হাদির মতাদর্শের লোক না, তারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসে না, তারা কেবল এই মৃত্যুটাকে মৃত্যুটা তাদের দরকার ছিল, যে মৃত্যুটা হলে আমি মবটা ক্রিয়েট করতে পারবো। তাদের কাছে শরীফ ওসমান হাদি একটা টুলস, এই বললাম না বলির পাঠা, শরীফ ওসমান হাদি ছিল এদের কাছে বলির পাঠা। তার মৃত্যুটাকে তারা ব্যবহার করেছে। তারা হয়তো তারা আরো আগে মৃত্যু চেয়েছিল, আরো আগে মরলে আরো আগেই বোঝো তারা করতে এই কাজগুলো। এই লোকগুলি নৃশংস, এই লোকগুলো দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, এরা করতে চায়, এবং এদেরকে যারা করায় উৎসাহ দেয় তারাও করতে চায়। এই লোকগুলির সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি আরেকটা কথা বলি, আপনি দেখবেন শরীফ ওসমান হাদির মৃত্যুর পর এনসিপির নেতারা বড় বড় কথা বলেছেন, কিন্তু এনসিপি মাঝখানে রাজনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছিল। তারা এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতিতে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এবং আপনি দেখবেন গত কয়েকদিন এই সদ্য পদত্যাগকারী এক উপদেষ্টা মাথার মধ্যে পট্টি বেঁধে কি মানে এক জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছিল শরীফ ওসমান হাদিকে নিয়ে। তাদের সম্পর্কে শরীফ ওসমান হাদি কি ভেবেছিলেন, কি বলতেন, এটাকে আপনারা মনে করতে পারেন? এটাও ভিডিওতে পাবেন। আপনারা হাদি এনসিপি এটুকু লিখে ইউটিউবে বাংলায় লিখে সার্চ দেন, পেয়ে যাবেন উনি কি বলেছিলেন। এদের সম্পর্কে ওসমান হাদি বলেছিলেন এনসিপির সম্পর্কে সরাসরি যে এনসিপির 3টা অপরাধ। নাম্বার 1, ওরা জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, তেমনি এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে।
এই কথাটা বলতে আমাদের কলিজা ছিঁড়া যায়। আজ থেকে 10 মাস আগে যে ছেলেটাকে দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, সেই ছেলেটা, সেই সব ছেলে মেয়ে কীভাবে মাত্র 8-10 মাসের মধ্যে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তায় আমাদেরও ঘুম আসে না। এই কথা কিন্তু শরীফ ওসমান হাদি বলেছেন। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ভাই, আমি এটা বানাই বলছি না। এরপরে আরও অনেক কথা বলেছেন। এরা কীভাবে দুবাই বিল্ডিংয়ের মালিক হয়েছেন, ফ্ল্যাটের মালিক হয়েছেন, এরা কীভাবে কোথায় কোথায় টাকা পাচার করেছেন, এবং কদিন পরে তারা যে বিদেশে চলে যাবেন, আমাদেরকে ফেলে চলে যাবেন, বিপদের মুখে রেখে চলে যাবেন, এই কথাগুলিও কিন্তু শরীফ ওসমান হাদি বলেছেন। এখন দেখবেন তাদের কান্নার শেষ নাই, তাদের বক্তব্যের শেষ নাই যে শরীফ ওসমান হাদি তাদের ভাই মারা গেছে, কি কান্না। তারাও শরীফ ওসমান হাদির এই মৃত্যুটাকে ব্যবহার করছে। তারা যদি শরীফ ওসমান হাদিকে ভালোই বাসত, তাহলে ওই সমস্ত অপকর্ম করার আগে 3 বার চিন্তা করত যে এই কাজটা আমার করা ঠিক হবে কিনা। তারা কেউ চিন্তা করে নাই। শরীফ ওসমান হাদি এদের সঙ্গে ছিলেন না, তিনি এদেরকে সমালোচনা করতেন। উনি যাদের সবচেয়ে বেশি সমালোচনা করতেন, সেই লোকগুলি এখন তার সবচেয়ে বড় প্রেমিকে পরিণত হয়েছে। নানা ঘটনা ঘটাচ্ছে নিজেদের সুবিধা লাভের জন্য, নিজেদের রাজনৈতিক ফয়দা লোটার জন্য। এইভাবে জিনিসটাকে দেখেন। হাদিকে শ্রদ্ধা করতে চান, হাদির কথাগুলো শুনে সেইভাবে শ্রদ্ধা করেন। হুজুকে মাতেন না। হুজুকে মাতলে ওই যারা তাকে নিয়ে রাজনীতি করতে চায় তাদের ফয়দা হবে, আপনার কোনো ফয়দা হবে না। আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করছি। সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি হাদির খুনিকে ধরা যায় এবং যদি জানা যায় কে তাকে পে করেছে, কে তাকে দিয়ে খুনটা করিয়েছে। হাদির ফ্যামিলি প্রশ্ন করেছে, মাত্র 5-6 ঘন্টার মধ্যে, 6-7 ঘন্টার মধ্যে এই লোকগুলি সীমান্ত পার হয়ে গেল কিভাবে? নিশ্চয়ই তাদের ওখানে লোক ছিল। দেখুন, জুমার নামাজের পরে 2টার দিকে হাদি খুন হয়েছে। 2টার পরে আমি 7 ঘন্টা, রাত 9টার সময় কি সীমান্ত খোলা ছিল? তারা কিভাবে গেলেন? কেন কেউ ধরতে পারলো না? এবং তারা বাইরে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিদেশ থেকে এক সাংবাদিক কি করে জানলো? তার কাছে তথ্য কে পাঠিয়েছে? যারা পাঠিয়েছে তারা কি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠায় নাই? তারা কেন ব্যবস্থা নিল না? কার নির্দেশে, কার ইঙ্গিতে? এগুলো সব বুঝতে হবে। ওই যে বলা হচ্ছে না, এই আন্দোলনের পরে যে গুপ্ত এক পার্টি থেকে আরেক পার্টির মধ্যে গুপ্ত হয়ে থাকে, সেই গুপ্তরা কিন্তু কেবল আওয়ামী লীগের গুপ্ত ছিল তা তো না ভাই। তারা সব জায়গায় গুপ্ত, যে গুপ্ত থাকতে পারে তারা সব জায়গায় গুপ্ত থাকতে পারে। গুপ্ত অবস্থায় কে কোথায় আছে তার অনুসন্ধান করাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ একটা কথা মনে রাখবেন, যদি হাদির বিচার যথাযথ না হয় এই দেশে, তাহলে কিন্তু এ ধরনের অপরাধ কমবে না, বরং বাড়তেই থাকবে। বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা, সেই রাজনৈতিক বাস্তবতায় মাঠের যে সকল স্লোগান রয়েছে, রাজনৈতিক স্লোগান, সেই রাজনৈতিক স্লোগানের মধ্যে একটি ধর্মীয় স্লোগান, এটি এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা একটা স্লোগান থাকে। দুনিয়ার মজদুর এক হও। বামপন্থী যারা রাজনৈতিক দল, তারা এই স্লোগানটাকে তাদের প্রাইম স্লোগান হিসেবে বা প্রধান স্লোগান হিসেবে তারা ব্যবহার করে। আওয়ামী লীগ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, এটা বিএনপি ব্যবহার করে। এইভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা স্লোগান রয়েছে। জামাত এবং ইসলামিক যে অন্য সব দলগুলো রয়েছে, অল ইসলামিক পার্টিস, তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটিকেই তাদের পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করে। কিন্তু আবহমান বাংলায় নারায়ে তাকবীরটি এটি কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে আমি অন্তত 70-এর দশকে, 80-র দশকে দেখিনি। এই দুটো দশক, মানে 20 বছর টানা আমি বলতে পারি আমি দেখিনি। এখানে ইটস ওয়ান সর্ট অফ ইনস্পিরেশন, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। ইন জেনারেল নারায়ে তাকবীর যে শব্দটি, এটি সার্বজনীনভাবে আমাদের আবহমান বাংলায় 1970 থেকে 1990 পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। এটি কোনো দলের তাকবীর নয়। যেমন দেখা গেল একটা বিয়ের অনুষ্ঠান, একটা
পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একটি স্পোর্টস অনুষ্ঠান, যেখানে মুসলমানরা সাংখ্যাধিক্য, তো একটি মাহফিল, বিয়ের অনুষ্ঠান হলো, বা অন্য কোনো ধরুন জলসা, তো সেখানে যিনি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো আমাদের কৃষ্টি এবং কালচার, যেটিকে তাহাজিব তমদ্দুন বলা হয় উর্দুতে। তো এগুলো আগে ছিল না, কিন্তু কবি নজরুল মানে আমাদের এই বাংলার সঙ্গে উর্দু, হিন্দি, ইংরেজি, ফার্সি এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে কোনটা যে আরবি, কোনটা যে বাংলা, আর কোনটা যে উর্দু, এটা বোঝার উপায় নেই। এই যে সংস্কৃতি, তাহাজিব এবং তমদ্দুন, এটার একটা অঙ্গ হয়ে গেছে, বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এর কারণ হলো শতকরা 90% মুসলমান, মানে সে প্রতিদিন আল্লাহু আকবার শুনছে 5 বার করে, মানে 5 বার আজানের মধ্যে সে আল্লাহু আকবার শুনছে, নামাজের মধ্যে আল্লাহু আকবার শুনছে, তেলাওয়াতের মধ্যে আল্লাহু আকবার শুনছে। অর্থাৎ ঘুরে ফিরে 18 কোটি মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, জানতে অজান্তে অন্ততপক্ষে 100 বার প্রতিদিন তাকে আল্লাহু আকবার শব্দটি শুনতে হচ্ছে। আমাদের এই সংস্কৃতির কারণে মাইকে আজান হচ্ছে, মাহফিল হচ্ছে, গ্রামে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তারপরে মসজিদে যারা যাচ্ছে তারা তো আরো অনেক বেশি, মোর দ্যান 100 টাইমস সেজদার সময়, রুকুতে ওঠার সময় আল্লাহু আকবার যে শব্দ, এই শব্দের সঙ্গে তারা শুনছে। ফলে এটা এরকম হৃদয়ম তৈরি করেছে মানুষের মনে। এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না, এটা একটা সার্বজনীন সংস্কৃতি, জীবনের অঙ্গ হয়ে গেছে। বসন্তে যেমন কোকিলের শব্দ অনিবার্য, তারপরে মেঘমুক্ত আকাশে সূর্যের আলো যেভাবে অনিবার্য, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার আলো যেভাবে অনিবার্য, তেমনি শতকরা 90% মুসলমানদের জীবনে আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি একটা সার্বজনীন শব্দে পরিণত হয়েছে। এখন এই শব্দের সঙ্গে আবার অতিরিক্ত নারায়ে তাকবীর। তো নারায়ে তাকবীর মানে জোরে বলো, বা জোরে মানে আওয়াজ তুলো, একত্রে আওয়াজ তুলো, এইরকম একটা শব্দ নারায়ে তাকবীর। তো এই তাকবীর মানে আপনাকে যে কোনো একটা বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলতে বলা হয়েছে যে এই জিনিসটা বলো, আহ্বান। কি সেটা? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান। এটা হলো প্রথমত মুসলিম কৃষ্টি কালচার, এবং মুসলিম কৃষ্টি কালচারের সঙ্গে এই শব্দটি বাংলা হয়ে গেছে এখন। মানে আপনি যদি বলেন অনেক মানুষকে, তারা আল্লাহু আকবার জানে না, বাংলাদেশে এরকম কোনো মানুষ নেই, কিন্তু আল্লাহু আকবার নিয়ে যদি আপনি বলেন যে আল্লাহ তো আরবি শব্দ, আল্লাহ অর্থ কি, আকবর শব্দের অর্থ কি, কেউ বলতে পারবে না। খুব অল্প মানুষ, হাতে গোনা খুব অল্প মানুষ এটার ব্যাখ্যা দিতে পারে। কিন্তু বাংলা ভাষী, এমনকি যারা পাহাড়ি রয়েছেন, তারাও এই শব্দটির সঙ্গে পরিচিত, এবং এইভাবে বাংলাদেশের অন্য কোনো শব্দ, মানে আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি যত বেশি শোনা হয়, যত বেশি বলা হয়, আর যত বেশি উচ্চারিত হয়, বাংলাদেশে অন্য কোনো শব্দ এইভাবে উচ্চারিত হয় না প্রতিদিন। এমনকি যদি আপনি বলেন মা, বাবা, খাবো, ভাত, এই শব্দগুলো আল্লাহু আকবারের মতো প্রতিদিন এইভাবে 18 কোটি মানুষের সামনে এত উচ্চারিত হয় না। তো যেই জিনিসটি আপনার জীবনের সবচেয়ে বেশি উচ্চারিত হয়, বেশি ব্যবহৃত হয়, ওটা আপনার জীবনের অঙ্গ, সংস্কৃতির অঙ্গ, সাহিত্যের অঙ্গ, ওটাই আপনার জীবন। তো সেই দিক থেকে আল্লাহু আকবার আপনি যেভাবে বলেন না কেন, বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতিতে এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, আমাদের জীবনের অন্য যে কোনো শব্দের মতো। এখন আসেন যে এটা নিয়ে আমরা ইদানিং অ্যালার্জি দেখাচ্ছি, ভালো কথা। যেমন একটা সময় মুক্তিযুদ্ধের সময় এই জয় বাংলা শব্দটি এরকম অনিবার্য হয়ে পড়েছিল বাঙালি সংস্কৃতির কারণে, যুদ্ধের প্রয়োজনে, মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রয়োজনে জয় বাংলা শব্দটি অনিবার্য হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি, আওয়ামী লীগের এই জয় বাংলা শব্দটি নিয়ে টানাটানি,
এবং এই শব্দটিকে ওন করার কারণে দেখা গেল আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে এরকম একটা নিখাত খাঁটি তদ্ভব বা তৎসম বাংলা, সেই প্রমিত বাংলার একটি শব্দ নিয়ে মানুষের অ্যালার্জি। জয় বাংলা মানে আওয়ামী লীগ, জয় বাংলা মানে খারাপ, জয় বাংলা মানে শেষ করে দেওয়া, জয় বাংলা মানে একেবারে কবরে পাঠিয়ে দেওয়া। তো এরকম আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটির অনিবার্যতা, এই শব্দটির সার্বজনীনতা, এটি যখন ধড়িবাজ, ধান্দাবাজ, রাজনৈতিক কর্মে, তারপরে বিভিন্ন মাহফিলে, বিশেষ করে যেখানে ওয়াজের নামে মানে অনেক কিছু হয়, যেমন ডিজে হয়, মানে যারা ডিজে গান গাচ্ছে ওয়াজের ময়দানে, জিকির করছে, আস্কার করছে, তার প্রতিপক্ষ আবার তাদেরকে ডিজে বলছে। আবার অন্য পক্ষে যারা ওয়াজের নামে ওহাবিবাদ ছড়াচ্ছে তাদেরকে বলছে কাফের, মুনাফেক ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত জায়গাতে যেখানে বিতর্ক তৈরি হচ্ছে, সেখানে যখন আল্লাহু আকবার শব্দটি উচ্চারিত হয় তখন এটার মর্যাদা হানি হয়, সম্মান হানি হয়। এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানে আল্লাহু আকবার শব্দটা এমন, সুবহানাল্লাহ, তারপরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলোর একটা ধর্মীয় গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। এটা বিশাল ব্যাপার। কিন্তু তার বাইরেও আমাদের মধ্যে একটা সময় যেমন দেখা গেল, আমি এটা 70 দশকের প্রথম দিকে দেখেছি, 75-76 সন পর্যন্ত, এরপরে এটা এতটা নয়। সেটা হল ইয়া আলী, মানে আল্লাহু আকবার যেভাবে সার্বজনীন, ইয়া আলী মানে দেখা গেল কিছু হইলে মানুষের মধ্যে ইয়া আলী এই কথা বলে তারা ঝাঁপিয়ে পড়তে, সে মানে রিদম অফ এনার্জি, শক্তি যোগানোর একটা মাধ্যম। ইয়া আলী, জোরে টান দিতেছি ইয়া আলী। তো ইয়া আলীর যে জিনিসটা এখন কমে গিয়ে সেই জায়গাটাতে আসলে আল্লাহু আকবার আমাদের এখানে একটা সার্বজনীন শব্দে পরিণত হয়ে গেছে। এখন সেই সার্বজনীন শব্দটা যখন মন্দ মানুষের মুখে উচ্চারিত হয়, যার বিরুদ্ধে জেনার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, ব্যভিচারের অভিযোগ আছে, ধড়িবাজের অভিযোগ আছে, লোক ঠকানোর অভিযোগ আছে, ধান্দাবাজির অভিযোগ আছে, মুনাফিকের অভিযোগ আছে, যুদ্ধাপরাধের অভিযোগ আছে, তো তাদের মুখে যখন এটা বেশি বেশি উচ্চারিত হয়, আর তারা যখন এরকম একটি সার্বজনীন শব্দ তারা ওন করতে চায় যে এটা আমাদের সম্পত্তি, কিংবা সাধারণ মানুষ না বুঝে যখন এইরকম একটা মূল্যবান, এরকম একটা সুন্দর একটা কালচার, এর কারণ হলো মানে একটি শব্দ দীর্ঘদিন ধরে একটি মানে সম্প্রদায়কে শত শত বছর ধরে বা যুগের পর যুগ ধরে ঐক্যবদ্ধ রাখতে পারে বা মানুষের কাছে সেম মেসেজ দিতে পারে, এরকম শব্দ কিন্তু খুব অল্প আছে। যেমন পানি, মা, বাবা, এই শব্দগুলোর একটা সার্বজনীনতা আছে, সমস্ত মানুষকে একত্র করে ফেলে। কেউ যখন জোরে বলে মা গো, আব্বা গো, বাবা গো, এই যে একটা আকুতি, মুহূর্তের মধ্যে আশেপাশে যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে মানে এই শব্দের যে দ্যুতি ছড়িয়ে পড়ে। যদি আপনি আর্তের মতো চিৎকার করেন মা গো, সবাই বলবে যে বিপদে পড়েছে। খুশিতে বলে যে ওরে আমার মা গো, আনন্দে আছেন। তেমনি আল্লাহু আকবার শব্দটাও মানে একটা ভাষাতে এরকম মানে খুব অল্প শব্দ, পৃথিবীর সবচেয়ে রিচ যে মানে ভাষাগুলো আছে সেখানেও এরকম আসলে 100-র মতো শব্দ আপনি পাবেন না যেগুলো সার্বজনীনভাবে মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করে, উৎসাহ তৈরি করে, ইতিবাচক ধারা তৈরি করে। তো সেই দিক থেকে আল্লাহু আকবার এমন একটা শব্দ যেটি মানুষকে শুধুমাত্র ইন্সপায়ার্ড করে। সেই শব্দটি জামাতের সম্পত্তি হতে পারে না। ফার্স্ট থিং হলো জামাতের সম্পত্তি হতে পারে না। এর কারণ হলো, সত্য মিথ্যা আমি জানি না, বাট যেটা দেখলাম ইউটিউবে বা সোশ্যাল মাধ্যমে, এবছর সেনাবাহিনীর যে সকল প্যারা ট্রুপার প্লেন থেকে 16 ডিসেম্বর তারিখে যুদ্ধ বিমান থেকে তারা ঝাঁপ দিয়েছেন সেই আকাশ থেকে। তো সেই যে প্যারা যারা ট্রুপার তারা সেখান থেকে ঝাঁপ দেওয়ার আগে সম্মিলিতভাবে আল্লাহু আকবার বলেছেন। তো সেই আল্লাহু আকবার বলতে গিয়ে হয়তো তারা ইন্সপায়ার্ড হয়েছেন, বা যে মহাশূন্য বা শূন্যে তারা, শূন্য থেকে তারা জমিনের দিকে আসছিলেন, ওখানে আসলে আল্লাহ ছাড়ার কারো নাম মনে আসে না। ওই জায়গাতে আপনি গিয়ে দেখেন আল্লাহর নামই মনে আসবে, আপনার বাবার নাম মনে আসবে না। তো যা হোক, এনিওয়ে, তো সেখান থেকে তারা ঝাঁপ দেওয়ার আগে, প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার আগে তারা আল্লাহু আকবার বলেছেন। এটা নিয়ে ট্রল হচ্ছে যে ওখানে সব জামাতি লোকজন ঢুকে গেছে, সবাই জামাত, এখন সেনাবাহিনীর মধ্যে জামাত ঢুকে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমার যতটুকু দায়িত্ব ততটুকু বললাম আল্লাহু আকবার শব্দ নিয়ে। কিন্তু এখানে যারা
এই কর্মকাণ্ড করেন তাদেরকেও কিন্তু বুঝতে হবে। আপনি দেখবেন ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তান আর্মির কতগুলো ছবি ছাপানো হয়েছে। মানে পাকিস্তান আর্মি, পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাসী লোকজন, তো আর্মিদের একটা বিশেষ স্টাইলে হেয়ার স্টাইলে দাড়ি থাকে। এই আমাদের দেশে জামাতরা যেভাবে দাড়ি রাখে ঠিক ওইরকম ছোট ছোট দাড়ি, এক মুষ্টির চেয়ে কম। এরপর ক্লিন শেভ, মানে এই জায়গাতে এইভাবে দেখেন এই পর্যন্ত, মানে একদম শেভ করা থাকে, মোজটা কামানো থাকে। আমি সাধারণত আমি হাত দিয়ে বুঝাই না, বাট আপনাদের বোঝার জন্য বুঝালাম। তো এইভাবে হিন্দি চলচ্চিত্রে পাকিস্তান আর্মির যারা এরকম দুষ্ট লোক তাদেরকে বোঝানোর জন্য এরকম ক্লিন শেভ করা দাড়ি, মানে খণ্ডিত দাড়ি, মোজ থাকে না, তো এইরকম দাড়ি। আর যারা সন্ত্রাসী তাদের লম্বা একটু দাড়ি থাকে বা তাদেরও মোজ থাকে না, এবং ওইরকম ক্লিন শেভ করা, গালের অংশটা তারা কামিয়ে ফেলে, আর চোখে সুরমা দেওয়া থাকে, টুপিও দেওয়া থাকে, আর ওই হিজাবের মতো একটা রুমাল দেওয়া থাকে। এবং এইগুলো করে মানে ভারতীয় চলচ্চিত্রে যেটা কাজ করেছে, মুসলমানদেরকে একটা সন্ত্রাসী বানানোর জন্য গ্লোবালি তারা যে ন্যারেটিভটা তৈরি করেছে এটা কিন্তু ওয়েস্ট খেয়েছে। এখন ওই ধরনের কোনো পোশাক, ওই ধরনের কোনো ড্রেস আপ, ওই ধরনের কোনো মানে যাকে বলা হয় হেয়ার স্টাইল, বিয়ার্ড স্টাইল, দাড়ির স্টাইল, এগুলো যখন থাকে, সেটা সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, জনগণের হোক, এই আমরা এই পশ্চিমা যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা ঠিক সেই ন্যারেটিভের মধ্যে পড়ে যাই। ইদানিং আমাদের মধ্যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে যে চলচ্চিত্রে যাদেরকে যেভাবে নেতিবাচক অর্থে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেই দৃশ্যটাই এখন আমাদের অনেক সরকারি স্পর্শকাতর যে জায়গাগুলো, সেখানে কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে। মেয়েদের মধ্যে অনেক হিজাব পরা দেখা যাচ্ছে। এখন আপনি প্যান্ট পরবেন, একটা মেয়ে প্যান্ট পরার পরে আপনার মানে মেয়েদের যে জিনিসগুলো তাদেরকে পর্দার মধ্যে রাখতে বলা হয়, যেটা ছেলেদেরও, মানে ছেলেদের বা মেয়েদের যে অংশগুলো মানে যাদের অপোজিট সেক্স, মানে আমি যদি পুরুষ হই তাহলে নারীর ক্ষেত্রে, আর আমি যদি নারী হই তাহলে পুরুষের ক্ষেত্রে যে পর্দার কথা বলা হয়েছে, সেই পর্দার মধ্যে কতগুলো অর্গ্যান রয়েছে, সেক্স অর্গান। যেমন পুরুষের চোখ এবং ঠোঁট, নারীরও চোখ এবং ঠোঁট তার অপোজিট সেক্সকে মারাত্মকভাবে আকর্ষণ করে। তো কাজেই ঠোঁট এবং চোখকে সংযুক্ত রাখতে বলা হয়েছে। এরপরে পুরুষের সিনা বা বুক, ধরেন আপনার খুব মাসেল, হাতের পেশি, তারপরে সিনা, অনেক পুরুষ দেখেন খুব উঁচু হয়ে থাকে, তো সেখানে আপনার পোশাক এরকমভাবে হবে যেন এই দৃশ্য দেখে কোনো নারীর মনে কামনা না জাগে। নারীদেরও একই অবস্থা। নারীদের যে স্তন্য রয়েছে সেটাকে আপনি খুবই উঁচু করে প্রসারিত করে পুরুষের সামনে ঘোরাফেরা করলেন। আপনার জিনিস আল্লাহ দিয়েছে, আপনি আপনার মতো হেফাজত করেন, আপনার জায়গা মতো রাখেন, বা যার জন্য প্রয়োজনীয় তার জন্য আপনি সেই কাজগুলো করেন, কিন্তু এটা সার্বজনীন। আপনাকে সেই স্তন্য দেখাতে হবে, আপনাকে বুকের পেশি দেখাতে হবে, সবাইকে হাতের মানে পেশি দেখাতে হবে, এবং এটা দেখানোর জন্য আপনি এমন গেঞ্জি পরবেন যাতে দেখা যায়। তো এটা অনেক নারী দেখে নারীর মনে যদি কামনা জাগে, এটাই আসলে পর্দা করতে বলা হয়েছে। এরপর আপনি আসেন আপনার তলপেট, তলপেট, নাভি, সেটা নারী এবং পুরুষ উভয়ের জন্য। এখানে দেখুন পুরুষও নাভি দেখাচ্ছে, এবং নাভি দেখানোর পর নাভির নিচে তার যে লোমগুলো রয়েছে, পশমগুলো রয়েছে, সেগুলো দেখানোর একটা প্রবৃত্তি পুরুষদের মধ্যে এসে গেছে। তারপর নিতম্ব দেখানো, পুরুষ পিছন দিক থেকে ছবি দেখাচ্ছে, নারীও নিতম্ব দেখাচ্ছে। এরপরে নারী তার এমনভাবে পোশাক আশাক পরছে, এখন অনেক নারী প্যান্ট পরছে, টাইটস পরছে, যেন তার যে যৌনাঙ্গটি এটা স্পষ্টভাবে তার যে ত্রিভুজ অঙ্গটি এটি বোঝা যায়, আপনি যেন বুঝতে পারেন যে ওটার আকৃতি কেমন। এইভাবে নারীরা তাদেরকে প্রদর্শন করছে। আর পুরুষরাও এখন দেখা গেল যে আগে পুরুষরা দুটো জায়গা পরতেন, এবং তারা তাদের অন্ডকোষ এবং লিঙ্গ এমনভাবে রাখতেন যেন প্যান্ট পরলে বসলে তাদের কোনো অবস্থাতে যেন দেখা না যায়। আর এখন কি হলো, সেই শাহরুখ খানের মতো উল্টো জিন্স প্যান্ট পরছে, এবং তারা তাদের যে পুরুষাঙ্গ, সেই পুরুষাঙ্গটা উল্টো দিকে দিয়ে দিচ্ছে যেন সেটা ফুলে থাকে, দেখে যেন বুঝতে পারে আপনার ওই অঙ্গটি কত বড় এবং কতটা শক্তিশালী। এবং আপনার অন্ডকোষটিও যে বড় সেটা বোঝানোর জন্য কিন্তু আপনি সেভাবে এলোমেলো করে দিচ্ছেন। এটা ইদানিং এই জিনিসটা শুরু হচ্ছে, ভ্রষ্টাচার শুরু হচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আপনি যদি হিজাবি হতে চান, মানে তাহলে আপনাকে ওই মূল ব্যাপার হলো যে আপনি প্যান্ট শার্ট পরছেন, নিতম্ব খুব দেখা যাচ্ছে, স্তন্য দেখা যাচ্ছে, স্তন্য আপনি প্রদর্শন হচ্ছেন, আপনি হাঁটছেন, ওগুলো কাঁপছে, মানুষ দেখছে, আর মাথায় আপনি চুল ঢাকার জন্য একটা হিজাব পরে আসলেন।
এটা ওই যে মিয়া খলিফা বা ওই যে ধরনের লোকজন মানে ইসলামকে ছোট করার জন্য যে ভিডিওগুলো, পর্ন ভিডিওগুলো আমাদের এখানে খুব ভাইরাল হয়ে গেছে, ঠিক ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের এই সমাজে। এবং অনেক নারী এবং অনেক পুরুষ এই কাজগুলো করছেন দায়িত্বপূর্ণ পদে থেকে, যার যেটা করা উচিত না তার সেই যে কাজগুলো করছেন। ফলে কি হলো, ধর্মকর্ম নিয়ে যারা সমালোচনা করেন তাদের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করার জন্য আরও বেশি সুযোগ হয়ে যাচ্ছে। আশা করি আমার এই বক্তব্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বিকার চিত্রে আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা যেন আমি আমার পরিবারে, আমার সংসারে, আমার অফিসে, আমার কর্মে আমি অনুসরণ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন। ডেইলি স্টার ভাঙলো, গতকাল আবার দেখলাম উদীচিতে আগুন দিয়ে ভাঙা হয়েছে। এই যে 152টা স্থাপনা কমপক্ষে সারা দেশে ভাঙা হয়েছে, তার মধ্যে 12 জন হলো আওয়ামী লীগ নেতার বাড়ি, যেখানে আবার আগুন দেওয়া হয়েছে। 32কে 2 দফা আবার আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই এত কিছু ঘটনা ঘটলো এবং ঢাকার একদম প্রাণ কেন্দ্রে, ক্যান্টনমেন্টের একদম কাছে, অথচ আমরা সেখানে পুলিশি তেমন কোনো তৎপরতা কেন দেখলাম না? কেন সেনাবাহিনী সময় মতো সেখানে এলো না? যদিও দেরি করে এসেছে, সেখানে আবার উপস্থিত জঙ্গিদের কাছে সময় চাচ্ছে যে আমাদের 20 মিনিট সময় দেন, আমরা একটু ভেতরে গিয়ে চলে আসব। কেন এরকম হলো? আপনার কি একবার প্রশ্ন জেগেছে মনে যে কাদের নির্দেশে, কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটলো, এই ভাঙচুরের ঘটনাগুলো ঘটলো? এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত ছায়ানট সহ আরো অনেক প্রতিষ্ঠান কেন ভাঙচুর করা হলো? এবং আরো ইন্টারেস্টিং হলো, এখানে উদীচী গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যে মোল্লা সেনা অভ্যুত্থান, সেখানে উদীচীর ভূমিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারাও সেদিন লাল বদর সেজেছিল। আর প্রথম আলো ডেইলি স্টারের কথা কি বলবো, এটা আপনারা সবাই জানেন। এই সামগ্রিকভাবে বাংলাদেশ বিরোধী যত ষড়যন্ত্র হয়, গণতন্ত্র বিরোধী যত ষড়যন্ত্র হয়, -2 যত ষড়যন্ত্র হয়, বিরাজনীতিকরণের পক্ষে যত ষড়যন্ত্র হয়, সবখানে প্রথম আলো এবং ডেইলি স্টার থাকে। কেন এই প্রতিষ্ঠানগুলো ভাঙা হলো? আমার মনেও আপনাদের মতো প্রশ্ন জেগেছিল। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যখন উত্তর পেলাম, তখন আমি এতটাই অবাক এবং ব্যথিত হয়েছি যে আজকে আপনাদের সাথে সেটা নিয়েই কথা বলবো। তবে তার আগে আরো জরুরি কিছু বিষয় আমি একটু শেয়ার করতে চাই। আজকে বাংলাদেশে 6 জন সেনা কর্মকর্তার লাশ এসেছে। আপনারা জানেন যে তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিল এবং সুদানে এক হামলায় তারা নিহত হয়েছে এবং আরো প্রায় 10 বা 11 জন আহত হয়েছে। যারা আহত হয়েছে তারা বর্তমানে কেনিয়ার নাইরোবিতে আগা খান হাসপাতালে চিকিৎসাধীন এবং সবাই মোটামুটি আশঙ্কামুক্ত। কিন্তু এই যে 6 জন সেনা কর্মকর্তার দেহ এলো, তাদের এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং আরো কয়েকজন এই বিমানবন্দরের লোকজন, আর্মির লোকজন। কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টার সময় হয়নি এই 6টি লাশকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার। অথচ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে উন্মাদনা চলছে। এই ওসমান হাদিকে শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিও কেউ কেউ বলছে। তাকে নিয়ে কত মাতম, এবং তার মৃত্যু সংবাদে সারা দেশ জুড়ে ভাঙচুর, সন্ত্রাস, নৈরাজ্য। এটা নিয়ে গতকালও আমি বলেছি এবং সেনাবাহিনীতে এটা নিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ হয়েছে। এবং আজকে তারা আশা করেছিল প্রধান উপদেষ্টার না হোক, অন্তত একজন উপদেষ্টা হলেও সেই লাশগুলো রিসিভ করতে এয়ারপোর্টে যাবে, কিন্তু কেউ যায়নি। আজকে 27 বছরের প্রথম আলো, এই 27 বছরের পথ চলায় যে কোনোদিন একদিনের জন্য তার প্রকাশনা বন্ধ রাখেনি সরকারি ছুটি ছাড়া, সেই প্রথম আলো গতকাল প্রকাশিত হয়নি এবং আজকে প্রকাশিত হয়েছে। এবং আজকে প্রকাশিত হয়েছে, তারা শিরোনাম করেছে প্রথম আলো ডেইলি স্টার আক্রান্ত। কিন্তু 32 ভাঙলে তারা লেখে যে 32 ভেঙেছে ছাত্র জনতা। ডেইলি স্টার প্রথম আলো কারা ভেঙেছে? এই প্রশ্নের উত্তর কিন্তু পুরো রিপোর্টটা পড়ে আমি কোথাও পেলাম না যে কারা ভেঙেছে। এটা পুড়িয়েছে, আগুন দিয়েছে, ভেঙেছে, সব লেখা আছে, কিন্তু কারা ভেঙেছে, এটা কি ছাত্র জনতা না কারা, সেটা কিন্তু নেই। আমি আরো অবাক হলাম যে প্রফেসর ইউনূসের সাথে ফোনে কথা বলেছে 2 সম্পাদক, মতিউর রহমান এবং মাহফুজ ভাই, এবং
একটা সরকারের প্রধান তিনি ব্যথিত হয়েছেন এই ঘটনায়। শুধু আমাদের মতো আমজনতার মতো তিনিও ব্যথিত হয়েছেন, আর কিছুই তার করণীয় ছিল না। এই যে প্রকাশ্যে একেবারে ভাঙা হলো, তার কি এটা ঠেকানোর কথা ছিল না? এটা কি সরকারের দায়িত্ব না? এবং আরো অবাক করা ব্যাপার কি জানেন, এই মতি ভাই এবং মাহফুজ ভাইকে দেখলাম যে একেবারে গদ গদ হয়ে গেছে, এবং তাদের কথাবার্তা আচরণে মনে হয় এটা বোধহয় আওয়ামী লীগ এসে পুড়িয়ে দিয়েছে, ফ্যাসিস্ট এসে ভেঙে দিয়েছে। মূল ঘটনা হলো, এটা বিশ্বাস করতে আপনাদের অনেকের কষ্ট হবে, কিন্তু আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সারা দেশব্যাপী এই ভাঙচুর হয়েছে, এবং এই যে স্পেসিফিক ইনস্টিটিউশন ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, এই সব ভাঙচুরের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা। তার এই নির্দেশ বাস্তবায়নে সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারই এক বিশেষ সহকারী, যিনি একটি ভিনদেশী নাগরিক। এই বিশেষ সহকারী তার খুব ঘনিষ্ঠ একজন প্রবাসী ইউটিউবার, যিনি ফ্রান্সে থাকেন, তার সহায়তা কামনা করেছেন, এবং তখন সেই ফ্রান্সের ইউটিউবার তার আরেকজন অনুসারী ইউটিউবার, যিনি মার্কিন মুলুকে থাকেন, তার সাথে কথা বলেছেন। এবং এইবার আপনারা দুয়ে দুয়ে চার মিলান, দেখবেন যখন ভাঙচুর চলছে, প্রথম আলো ভাঙা হয়েছে, এবার আপনারা ডেইলি স্টারে আসেন, কারা কারা এই ইনস্ট্রাকশন গুলো দিয়েছে ফেসবুকের মাধ্যমে। এবং এটার জন্য বৃহস্পতিবার বেছে নেওয়া হয়েছিল, যে বৃহস্পতিবার রাতের পরে শুক্রবার দিন ছুটি, সুতরাং এই ঘটনাগুলো ঘটানো খুব ইজি হবে। এবং এই ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছিল যে যেহেতু ওসমান হাদি মারা গেছে, ছাত্র জনতা শোকাহত, তারা স্বতঃস্ফূর্তভাবে শোক জানাতে রাস্তায় নামতে পারে, তাদের যেন কোনোভাবে বাধা না দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বুঝতে পারেন যে এরকম ভাঙচুর হবে এবং সেই ভাঙচুরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেবে না, তখন তিনি মোবাইলটি অফ করে রাখেন, কারণ তিনি জানেন যে ঢাকা শহরে বা সারা দেশে যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটবে, ভাঙচুর হবে, তখন স্বভাবতই মানুষজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুঁজবে। বৃহস্পতিবার রাতে যারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন, অনেকেই খেয়াল করেছেন তার মোবাইল বন্ধ ছিল। এবং যখন এই সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে, তখন পুলিশের আইজিপি ডক্টর বাহার তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ পাওয়ার জন্য তাকে ফোন করে দেখেন তিনি মোবাইল বন্ধ, এবং এক পর্যায়ে আইজিপি নিজেও তার মোবাইলটি বন্ধ করে রাখেন। পরে ঘনিষ্ঠ একজনের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব দুঃখ করে বলেছেন যে ভালা মানুষের ভাত নাই। তো এই এই যে মানে টেকনিকটা দেখেন, ডক্টর ইউনূস এটা তার সুন্দর মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই কাজটা করেছে। এই ঘটনাগুলো ঘটার পরে, এই যে এতগুলো কমপক্ষে 10 জন মারা গেছে সারা দেশে, কোনো ঘটনায় কোনো মামলা হয়নি। আন্তর্জাতিক মিডিয়া যখন ময়মনসিংহের ভালুকার ঘটনাটি এলো, যেমন এই যে দীপুকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তাকে থানা থেকে বের করে নিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া যখন সোচ্চার হয়েছে, তখন 7 জনকে একটা আই ওয়াশের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ডক্টর ইউনূস আবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের খুব উচ্চ পদস্থ কর্মকর্তা, তার ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে যোগাযোগ করে বলেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, এইসব ঘটনারও একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়েছে। এই ইম্প্যাক্টের ফলে ডক্টর ইউনূস তখন তার বন্ধুর কাছে, জাতিসংঘের বন্ধুর কাছে সহায়তা কামনা করেন, এবং বন্ধু বলছেন যে ঠিক আছে ডক্টর ইউনূস, ইউ লিভ ইট অন মি, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি এটা ম্যানেজ করবো। এবং তারপরেই দেখেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে বিবৃতি এসেছে, এবং তারা, আমি অবাক হব না যদি দেখি যে তারা একটা ইনভেস্টিগেশন টিম পাঠায় দিছে বাংলাদেশে। জাতিসংঘের মহাসচিবও দেখলাম ওসমান হাদির মৃত্যু নিয়ে কথা বলেছে। সুতরাং এই যে মেটিকুলাসলি ডিজাইন, এই পুরা ডিজাইনটা খুব নিখুঁতভাবে করা হয়েছে। একটা মাত্র ভুল সেখানে হয়েছে, যে এই উগ্র জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, তারা ভারতের চিটাগাং এবং খুলনার স্থানীয় কার্যালয় এবং তাদের যে রাষ্ট্রদূতের পক্ষে যিনি থাকেন, দূতাবাসের পক্ষে, তার বাসভবন আক্রমণ করেছে। দ্যাট ওয়াজ দ্য অনলি মিস্টেক।
ডক্টর ইউনূস কমিটেড এবং এইটার জন্য তাকে মাশুল দিতে হবে। আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু ডক্টর ইউনূসকে যারা এখনো চেনেননি তারা একটু মিলিয়ে দেখবেন যে এই মানুষটা এরকমই, এবং খুব নিখুঁতভাবে তিনি এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তিনি আজকে এই যে সংসদ ভবনে লোক আনা টানা, তিনি একটা গত বছরের জুলাই আগস্টের একটা ভাই বানার চেষ্টা করছেন, কারণ তিনি সরকার পরিচালনায় ব্যর্থ, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বাংলাদেশের জঙ্গিবাদের সর্বত্র উত্থান ঘটেছে এবং সারা পৃথিবীতেই বাংলাদেশের এই বাস্তব অবস্থাটা কিন্তু মিডিয়ার কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবং নিজস্ব সূত্রের মাধ্যমে সব দেশের কাছেই পরিচিত। সুতরাং এই জায়গা থেকে ডক্টর ইউনূস, এবং কষ্ট এই জায়গায় লাগে যে এই প্রথম আলো ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে ক্ষমতায় বসানোর জন্য অনেক ভূমিকা রেখেছে, এবং ডেইলি স্টার, সেই প্রথম আলো ডেইলি স্টারের এই বিপদের দিনে ইউনূসের কোনো উপদেষ্টা পাশে গিয়ে দাঁড়ায়নি। গত 2 দশক ধরে বাংলাদেশের সংবাদপত্র জগতে দেশে এবং দেশের বাইরে যে দুটি পত্রিকা অত্যন্ত প্রভাবশালী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলা ভাষায়, সে প্রতিষ্ঠানটির নাম প্রথম আলো, আর ইংরেজি ভাষায় যেটি প্রকাশিত হয় সেটি ডেইলি স্টার। ডেইলি স্টার এবং প্রথম আলোর মালিক বাংলাদেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ, মিস্টার লতিফুর রহমান। এই পত্রিকাটি বা এই পত্রিকা দুটো এবং একই সঙ্গে এই দুটো পত্রিকার দুজন সম্পাদক, জনাব মাহফুজ আনাম ডেইলি স্টারের এবং জনাব মতিউর রহমান উনি প্রথম আলোর, তারা যুগপৎভাবে যে প্রভাব অর্জন করেছেন, প্রতিপত্তি অর্জন করেছেন, ঠিক এইরকম প্রভাব প্রতিপত্তি আমাদের দেশে ব্রিটিশ জামানাতে এবং ব্রিটিশ জামানাতে ভারতের বাংলাভাষী মানুষের মধ্যে, অর্থাৎ এই বাংলা এবং অপর বাংলায়, আজাদের সম্পাদক মাওলানা আকরাম খান উনি ছিলেন, আর ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন। কিন্তু আকরাম খাঁ এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়ার যে মানবিক মূল্যবোধ ছিল, সমাজের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন ছিল এবং রাজনীতির সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল, তার প্রেক্ষিতে তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে তার যুগে সবাই অবলীলায় বটবৃক্ষ মনে করতেন সব ক্ষেত্রে। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যত রাজনীতিবিদ ছিলেন, তিনি সকলের মুরব্বী এবং বটবৃক্ষ ছিলেন। আর মাওলানা আকরাম খান তিনি রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাংবাদিক, ধর্মীয় নেতা, গাউস, কুতুব, অলি আল্লাহ যারা বলেন না কেন, প্রায় সকলের ইমাম ছিলেন, মাওলানা ছিলেন, সর্বজন শ্রদ্ধ। কিন্তু এই দুজন মানুষ বর্তমান যুগে যারা আছেন তারা ঠিক তাদের মতো নন। তারা অনেকটা কি বলবো, ছদ্মবেশী প্রভাবশালী আন্ডারওয়ার্ল্ডের ডন বা গডফাদারদের মতো। তাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই তাদেরকে ভয় পান, তারা সকলের সঙ্গে মেশেন না এবং সকলে ইচ্ছে করলেও তাদের সাথে মিশতে পারেন না। তারা অত কথা বলেন না। অতীতের যে সকল প্রথিত যশা সাংবাদিক ছিলেন তাদের মতো তারা অত কথা বলেন না, কিন্তু তারা যে একটা গ্রুপ মেনটেন করেন, চিন্তা চেতনা, কর্ম, প্রচার প্রপাগান্ডা থেকে শুরু করে শিল্প সাহিত্য, ব্যবসা বাণিজ্য, সেখানে যে গ্রুপটি তৈরি করেন এটিকে অনেকে বাঙ্গু বলে তাদেরকে ঠাট্টা মস্করা করেন, এলিট বাঙ্গু, অভিজাত বাঙ্গু। আর তারা যে কাজগুলো করেছে সেই কাজের ফলে আমাদের গত 20 বছর ধরে সমাজের যে একটা বিবর্তন ঘটেছে, সেই বিবর্তনের চরম সংঘর্ষে আজ প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, লুটপাট এবং তছনছের ঘটনা ঘটল। কেন ঘটল সেই কাহিনী বলবো, কারা করালো, কী কারণে করলো, এটা মোরালেস আপনারা আমরা সবাই জানি। ওটা নিয়ে
আলোচনা করার জন্য আসলে খুব বেশি পাণ্ডিত্যের দরকার হবে না, আপনারা সবাই জানেন। কিন্তু এই যে দৃশ্য, মানে প্রথম আলো এবং মানে ডেইলি স্টারে যে ঘটনা ঘটলো, এটি নিয়ে সাধারণ আমজনতার কোনো মাথা ব্যথা নেই, কারোর মধ্যে কোনো অনুশোচনা নেই। কিছু মানুষ যারা চিন্তা করলেন কিছু বলা দরকার, তাই তারা অনুশোচনা করছে, কিন্তু অনেকে বেশিরভাগ ক্ষেত্রে মনে মনে খুশি হয়েছে। রাজনৈতিক দলগুলো কেউ সহমর্মিতা জানায়নি। কোনো রাজনৈতিক দল এই ঘটনার জন্য অন্তঃস্থল থেকে নিন্দাবাদ জানায়নি। বললাম না যে নিন্দাবাদ জানানোর দরকার, তাই নামকা অবস্থায় নিন্দাবাদ জানিয়েছে। কিন্তু পাকিস্তান জামানাতে যখন ইত্তেফাকে এরকম আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেটা পাকিস্তান সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল এবং সারা বাংলাদেশে রীতিমতো আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল। কিন্তু এই বাংলায় এই সময়টিতে 18 কোটি মানুষের দেশে, দেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রভাবশালী দুটো পত্রিকাতে এরকম ঘটনা ঘটলো, কিন্তু সেই তুলনায় এখানে যে প্রতিক্রিয়া নেই বললেই চলে। অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন, তারা নিজেরাও এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ কেন তাদের ওখানে আগুন দেওয়া হলো, কারা দিল, কী কারণে দিল, এটা নিয়ে তারা আর দ্বিতীয়বার ইন ডিটেইলস তাদের যে ঘৃণা, তাদের যে ক্রোধ, তাদের যে ক্ষোভ, তারা সেটা প্রকাশ করতে পারল না। রাষ্ট্র এত দুর্বল অবস্থায় পৌঁছে গিয়েছে যে রোম যখন পুড়ছিল তখন নীরবাসী বাজাচ্ছিল, তার চাইতেও জঘন্যভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থা, ডেইলি স্টার এবং প্রথম আলোর যে অফিস তছনছ হয়েছে। এটা বাদ দেন সব কিছু, এটা একটা প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি, এটা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য। আজ এখানে রাষ্ট্র যে সক্ষমতা দেখাতে পারল না, কাজেই এটা চলতে থাকলে আগামীতে রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ, আরও সেন্সিটিভ এবং যাকে বলা হয় আরও স্পর্শকাতর যে জায়গাগুলো, সেখানে যদি সন্ত্রাসীর আক্রমণ চালায়, রাষ্ট্রের অবস্থা একই হবে। এই যে একটা যাকে বলা হয় আমরা ভীষণ রকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গেলাম, এটার শুরুটা কিন্তু হয়েছিল প্রথম আলোর মাধ্যমে, ডেইলি স্টারের মাধ্যমে। তারা সবার আগে কি করলো, এই সমাজ যারা নেতৃত্ব দেয়, রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদদেরকে হেয় করা, ছোট করা, তাদেরকে চরিত্রহীন বানানো, কালপিট বানানো থেকে শুরু করে, মানে এই সমাজে রাজনীতির সে খারাপ কোনো জিনিস নেই, এই কাজটি তারা শুরু করেছিল সেই প্রথম আলো যখন ভোরের কাগজ ছিল, অর্থাৎ এই যে মতিউর রহমান সাহেবরা যখন ভোরের কাগজে ছিলেন, তখন থেকে তারা শুরু হলো এবং সেখান থেকে বের হয়ে তারা যখন এই প্রথম আলো করলেন, অর্থাৎ ভোরের কাগজ থেকে বের হয়ে প্রথম আলো করলেন, তখন থেকে তারা এটা এত জোরে সোরে শুরু করলো যে যখনই কোনো রাজনীতিবিদকে তারা টার্গেট করেছে, তখনই তার ক্যারিয়ার, জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। অর্থাৎ তারা ব্যক্তিগতভাবে যেমন ধরুন স্বামী উসমান তৈরি করেছে, লক্ষ্মীপুরের তাহের তৈরি করেছে, যাকে যাকে তারপরে ফেনীর জয়নাল হাজারীকে টার্গেট করেছে, এরকম যত রাজনীতিবিদ আছেন। আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল, জাতীয় পার্টি তাদেরকে টিটকারি করেছে, তাচ্ছিল্য করেছে। এরপর পুরো রাজনীতির যে বিধিবিধান ব্যবস্থা, এটাকে যাকে বলা হয় রিনোভেশন করার পরিবর্তে এটাকে ধ্বংস করে এখানে একটি এলিট তন্ত্র, এটি লর্ড সভা বা একটি আপার হাউস গড়ে তোলার জন্য তারা যে চেষ্টা করেছে, সেই তাদের চেষ্টার সরকারই কিন্তু আজকে দেশ চালাচ্ছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা প্রথম আলোর সৃষ্টি, আসিফ নজরুল, তারপরে এই যে আপনার ধরেন রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, এরপর যে ফজল করিম খান, তারপরে ফরিদা আক্তার, এরপর যেটা আরেকজন আছে আদিলুর রহমান শুভ্র, মানে যারা আছেন, তারপর এই যে এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে অর্থ উপদেষ্টা সালেহ সাহেব, এরা সবাই
প্রথম আলোর বাই প্রোডাক্ট গত ২০ বছর ধরে এদের সবাইকে প্রথম আলো লালন করেছে, পালন করেছে, পরিচর্যা করেছে এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করেছে যে এই লোকগুলো, অর্থাৎ এই যে টিআইবি, ইফতেখার সাহেব এখন আছেন, আগে অধ্যাপক ছিলেন এক ভদ্রলোক, মারা গেছেন তিনি। তো সেই যে ভদ্রলোক তিনি, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, মানে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক রেহমান সোবাহান, এরপরে ডক্টর কামাল হোসেন সাহেবের যে মেয়ে সারা হোসেন, মানে এই যে টোটাল গ্রুপ, এরাই হল এলিট বাঙ্গু। এখন আপনি পিনাকিকে যত কথাই বলেন না কেন, পিনাকি কিন্তু এই যে এলিট বাঙ্গু যে সোসাইটিটাকে সে যে নিয়ে কথা বলছে, তাদের কর্মকাণ্ড গত 14 মাসে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে মানে এই বিপদের সময় মানুষের মধ্যে যে রাজনীতির, যাকে বলা হয় নেতৃত্বের গুণাবলী থাকে, সেই গুণাবলীর কারণে বিপদের সময় সবসময় রাজনৈতিক লোকজনই দাঁড়ায়, রুখে দাঁড়ায়। যারা সমাজের অভিজাত বর্গ, জ্ঞানী গুণী পণ্ডিত, আমলা কামলা, মানে এরা সবসময় কি আপনার সুখের দিনের বন্ধু। দেশ যখন শান্তিপূর্ণ থাকে তখন তাদের সাহায্য লাগে এবং দেশ গঠন করা, শাসনকর্ম পরিচালনা করা, ডেভেলপমেন্ট করা, এই কাজগুলো আসলে অভিজাত বর্গ দিয়ে সমাজ ঠিক রাখতে হয়, ভালো ব্যবসায়ীদেরকে দিয়ে ব্যবসা কর্মসংস্থান তৈরি করতে হয়, সমাজ আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আরও অনেক কিছু মানে করতে হয় এই যে আমলাতন্ত্র দিয়ে। সেই আমলাতন্ত্র দিয়ে আর যা হোক না কেন পৃথিবীর কোনো সময় কোনো কালে কোনো ক্রাইসিস বা জরুরি অবস্থা বা সংকট মোকাবেলা করা যায়নি। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার যেটি প্রচার করে আসছে যে এই রাজনীতিবিদদের চাইতে এই লোকগুলো ভালো আর রাজনীতিবিদরা খারাপ, এবং তাদের কারণে এই 1991 থেকে আজ অবধি এই গ্রুপটির কারণে ধীরে ধীরে যে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সবগুলো ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। ধীরে ধীরে এদের কারণে আমাদের যে আবহমান বাংলার যে সাহিত্য এবং সংস্কৃতি, প্রচলিত বাংলা, প্রমিত বাংলা, এই পুরো জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে। এরাই মুস্তফা সরোয়ার ফারুকী, এরাই সেই তিশা, এরাই এই যে দেখবেন যে এদের কতগুলো সাংস্কৃতিক কর্মী রয়েছে, প্রথম আলোর পৃষ্ঠে যারা নায়িকা হয়, তারাই কিন্তু এই জিনিসগুলো তৈরি করেছে, যারা এই দেশ চালাচ্ছে। তো যখন সেই দেশ চালাচ্ছে তখনই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই ধ্বংসযজ্ঞ। তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে, এই কথা যেমন সত্য, তেমনি মানে আপনি যেই জিনিসটা থেকে আপনার উত্থান হবে, যেই মতাদর্শ আপনি প্রচার করবেন এবং যাকে বলা হয় যে দানব আপনি তৈরি করবেন, ফ্রাঙ্কেনস্টাইনের দানব, তার দ্বারাই আপনার ক্ষতিগ্রস্ত একেবারে নির্ধারিত হয়ে আছে। প্রথম আলো ঠিক সেম কাজটি করেছে। এটি হলো নিয়তি এবং যেটাকে বলা রসায়ন। অ্যান্ড প্র্যাকটিক্যালি চিন্তা করুন, প্র্যাকটিক্যালি হলো যে আমাদের দেশের যে শতকরা 90% মানুষ মুসলিম, এই মুসলিম সম্প্রদায়ের যারা ধারক এবং বাহক মানে নেতা, এরা কিন্তু খুব সাধারণ মানুষ। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, বিভিন্ন মাদ্রাসায় যারা ছাত্র ছাত্রী পড়াশোনা করে তারা, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তারা মানে সেই ছাত্রছাত্রীর অভিভাবক, মানে সাধারণ দরিদ্র যারা মানুষ। তারপর এই সংক্রান্ত যে একটা ইকোনমি আছে, মাদ্রাসা পরিচালনা করে, দরবার পরিচালনা করে, এবং এই সংক্রান্ত তাদের যে কিছু কর্মকাণ্ড রয়েছে, ধর্মীয় কর্মকাণ্ড, তাবলীগ করে, মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, ধর্মকর্ম করে, এই পুরো জিনিসটাকেই খুব ইন্টেলেকচুয়ালি তারা বিভিন্ন সময়টিতে তুচ্ছ তাচ্ছিল্য এবং এটাকে অবৈজ্ঞানিক, এটাকে অবাস্তব এবং এটার যে কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়গুলোকে তারা বিভিন্ন সময় সুযোগ পেলে কিন্তু খোঁচা দেওয়ার চেষ্টা করেছে। ফলে কখনো কখনো তাদের বিরুদ্ধে কোরআন অবমাননা, কখনো নবী অবমাননা, কখনো আল্লাহকে অবমাননা, কখনো ধর্ম অবমাননা, কখনো মসজিদ অবমাননা, এই জিনিসগুলোর অসংখ্য অভিযোগ আসছে। এবং এই যে তৌহিদি জনতা যারা নামাজ কালাম পড়েন,
আল্লাহকে বিশ্বাস করেন, নিরাকার খোদাকে বিশ্বাস করেন, তাদের মধ্যে মানে স্পার্ক, স্ফুলিঙ্গের মতো এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যে ক্ষোভ, এটি অতীতে যেভাবে ছড়িয়ে ছিল, এখন সেটা একেবারে পুঞ্জীভূত হয়ে আকারে ব্রাস্ট হওয়ার জন্য রেডি হয়ে আছে, যেহেতু এখন তাদের ক্ষমতা আছে। তো এই কাজগুলো, এই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার যে কাজটি, যেটা ইউরোপে করেও সালমান রুশদির মতো মানুষ রক্ষা পায়নি, এই ধর্মীয় অনুভূতিকে বা শাহ হারুন রশিদ, খলিফুল মামুন, তারপরে সম্রাট আকবরের মতো পৃথিবীর শক্তিশালী মানুষগুলো এই ধর্মীয় অনুভূতিকে জমের মতো ভয় পেতেন। তারপর প্র্যাকটিসিং মুসলিম যদি ধরেন, তাহলে সম্রাট আওরঙ্গজেবের মতো বা খলিফা উমর ইবনে আব্দুল আজিজের মতো, এমনকি দ্বিতীয় খলিফা হযরত উমরের মতো মানুষ প্র্যাকটিসিং মুসলিম হিসেবে বা ধর্মপরায়ণ হিসেবে, অন্য ধর্মে এরকম হিন্দুদের মধ্যে এরকম বড় বড় রাজা বাদশাহ সম্রাট আছেন, খ্রিস্টানদের মধ্যে আছেন। তো যারা ব্যক্তিগত জীবনে অসম্ভব ধার্মিক ছিলেন, কিন্তু তারাও এই অনুভূতিকে আঘাত দিতে সাহস পাননি। তারা বুঝতে পারতেন যে কিছু কিছু বিষয় রয়েছে যেটি নিয়ে তর্ক করা যায়, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ভুল, কিন্তু তারা রাজনীতির স্বার্থে সংঘাত সৃষ্টি করেননি, ফলে তাদের রাষ্ট্র পরিচালনা পৃথিবীতে কিংবদন্তি তৈরি করেছে। অথচ এই যে প্রথম আলো বা এই গ্রুপ, তাদের সঙ্গে যাদের আছে, এদের ব্যক্তিগত জীবন খোঁজ নিয়ে দেখেন, পারিবারিক জীবন খোঁজ নিয়ে দেখেন, অর্থনৈতিক জীবনে খোঁজ নিয়ে দেখেন, মানে সেখানে আপনি এমন কোনো কিছু পাবেন না যেটা তারা সমালোচনা করে, যাদেরকে হেয় করে, তাদের যে একটা ব্যক্তিগত জীবন আছে, সেখানে যে সততা আছে, তারপরে সেখানে যে ন্যায়পরায়ণতা আছে, সেখানে যে যাকে বলা হয় মানুষের জন্য করার তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার যে অভিব্যক্তি রয়েছে, সেই জিনিসগুলো তাদের মধ্যে পাবেন না। ফলে কি হলো, তারা একটা মানে একে বলা হয় তাসের ঘর তৈরি করেছিল, সেখানে একটা বাঁশের খুঁটি তারা দিয়েছিল, তারা একটা শ্বেতহস্তি তৈরি করেছিল, তারা একটা বেলুন তৈরি করেছিল, তারা একটা বিশাল হাতি তৈরি করেছিল বাতাস দিয়ে। এই পুরো জিনিসটি তাদেরই তৈরি করা একটি সরকার, ইনফ্লুয়েন্সড একটি সরকার, সেই সরকারের অধীনে তারা এইভাবে ভেঙে পড়বে। এর থেকে অন্যান্য যারা সৌধ নির্মাণ করতে চান, তাদেরকে শিক্ষা নিতে হবে। এখন প্রথম আলোর মতো আরও অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, প্রথম আলোর কাউন্টার পক্ষ, তারা ঠিক সেই প্রথম আলো যে কাজটি করেছে তার বিপরীত কর্ম করার জন্য এখন তারা স্বপ্ন দেখছেন, চেষ্টা চালাচ্ছেন। আগামীতে তাদের জন্য কিন্তু এর সাথে বড় যে পরিণতি, সেটা অপেক্ষা করছে। মধ্যে থেকে যেটি হবে, আমরা একটার পর একটা সুন্দর, যাকে বলা হয় স্বপ্ন হারিয়ে ফেলবো, প্রতিষ্ঠান হারিয়ে ফেলবো। প্রথম আলো ডেইলি স্টারের এই যে ইন্টেলেকচুয়াল দুষ্টুমি বা ডিজঅনেস্টি, অসততা, এটা হয়তো আমাদের সমাজের লাখে একজনও বোঝেন না, কিন্তু এই পত্রিকা পড়েন নাই জীবনে একবার, এরকম লোক খুব অল্প রয়েছে। তো এরকম একটা প্রতিষ্ঠান রাতারাতি গড়ে তোলা কিন্তু সহজ বিষয় নয়। কিংবা ওই যে আমাদের দেশে দৈনিক আজাদ শেষ হয়ে গেছে, ইত্তেফাক বলতে গেলে শেষ হয়ে গেছে, এটা আবার নতুন করে চালু করা, আগের পর্যায়ে নেওয়া সম্ভব না, আরেকজন মানিক মিয়া হওয়া সম্ভব না। তো কাজে আমাদের এই সমাজের সব ক্ষেত্রেই যে রিকনসিলিয়েশন প্রয়োজন রয়েছে, সেটা যদি প্রথম আলো কর্তৃপক্ষ বুঝতে পারে, তাহলে হয়তো আগামীতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। মহান আল্লাহ